হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সকলে? এরকম জম্বি হয়ে যখন আমি যাচ্ছি ল্যাবে, তার মানে হলো বিরাট ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা পড়েছে মানেই এখন ক্রিসমাসের টাইম। ফাইনালি অটম শেষ হয়ে উইন্টার পড়তে চলেছে। 21শে ডিসেম্বর থেকে এখানে উইন্টার স্টার্ট হবে। আমি আছি ফ্রান্সে, ব্রিটানি প্রদেশে। আর এই বছর প্রথমবার দেখতে চলেছি ক্রিসমাসের মেলা। কারণ আগের বছর তো আপনারা জানেন ডিসেম্বর মাসে আমি ঘরে চলে গেছিলাম বিয়ের জন্য। তো এই বছর প্রথমবার ডিসেম্বর মাসটা আমি কাটাতে চলেছি ফ্রান্সের গ্রামে আমার কাজের সূত্রে। আর এখন আমি এখানে থাকি না, এখন থাকি এখানকার কাছাকাছি যে শহরটা আছে রেন শহরে। তো সেই রেন শহরে ক্রিসমাসের যে মেলাটা বসেছে আমার ঘরের একদম কাছে, চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। তো যারা আগে আমার চ্যানেলটাকে কখনো দেখেননি তাদেরকে বলে দিই, আমার নাম হলো রিয়া, আর আমি আছি রেন শহরে, যেটা ব্রিটেন প্রদেশে অবস্থিত ফ্রান্সের উত্তর পশ্চিম দিকে, মানে ব্রিটিশ চ্যানেল থেকে মোটামুটি ওই 100 কিলোমিটার মতো দক্ষিণ দিকে। আর এই শহর থেকে আমি গ্রামে প্রতিদিন যাই একটা চাষবাসের কলেজে কাজ করার জন্য। আর এই যাওয়ার পথে বাস থেকে প্রতিদিন দেখতে পাই একটা জায়গায় মার্শ দু নোয়েল বলে লিখে মেলা বসেছে। মার্শ মানে ফরাসি ভাষায় মার্কেট, আর নোয়েল মানে ক্রিসমাস। তো এই যে দেখতে পাচ্ছ এই সামনে যে মার্কেটটা বসেছে না, এই মার্কেটটার কথাই বলছি। তো এখন সকালবেলা ল্যাবে যাচ্ছি, তো এখন দোকানগুলো দেখো বন্ধ আছে। বাসে করে যখন যাই প্রতিদিন এভাবেই দেখতে পাই। আর এখানে একটা বিশাল বড় নাগরদোল্লা আছে, এই যে এইটাকেও প্রতিদিন দেখি আর একবার করে ভাবি এটা চড়তে পারলে বেশ ভালো হতো। আমাদের একটা ফানি স্টোরি আছে, যখন পুনেতে থাকতাম তখন অভিরূপ প্রথমবার একবার আমাকে এইরকম নাগরদোল্লায় চড়িয়েছিল। সেই শিবরাত্রিতে পুনেতে বিশাল বড় মেলা বসতো সোমেশ্বর বাড়ি বলে একটা জায়গায়। তো এই দেখো এখন আবার ফিরছি ল্যাব থেকে, আর এখনও দেখছি মেলাটা এবার চালু হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো সেখানেও বড় ওই নাগরদোল্লাটা আর তার সাথে সমস্ত দোকানগুলো খুলে গেছে। তো এরম প্রতিদিন দেখতে দেখতে ভাবলাম যে একদিন আমরাও আসবো। তো সেই পুনের কথা যেটা বলছিলাম, সেই শিবরাত্রির মেলায় প্রথমবার অভিরূপ আমাকে জোর করে একরকম চাপিয়েছিল এরকম বড় নাগরদোল্লায়। আর সে যে কি ভয় পেয়েছি আর কি চেঁচিয়েছি, এক গাদা জোরে জোরে মানে ঘোরাচ্ছে ওই হুইলটাকে। আর মনে হচ্ছে যেন প্রাণটা আমার বেরিয়ে গেল। সব থেকে যখন একদম উপর পয়েন্টে আছি সেখান থেকে যখন নামাচ্ছে, সেই মানে বুকের ভিতরটা রি রি করছে, মনে হচ্ছে যেন আত্মারাম আমার বেরিয়েই যাবে আজকে ওপর দিয়ে। একবার মাথা ঘোরাচ্ছে, একবার বমি পাচ্ছে, একবার ভয় লাগছে। সেই ভর শূন্যতা ব্যাপারটা প্রথমবার এক্সপিরিয়েন্স করে বিরাট ভয় পেয়েছিলাম। আর এখন দেখো ক্রিসমাসে এইখানে ইউরোপে এসে অভিরূপ যখন এইবার নেই, তখন কেমন ওকে মিস করছি। মনে হচ্ছে ও থাকলে একসাথে দুজনে এই বড় হুইলটায় আবার চড়তে পারতাম। আচ্ছা এটাকে কি বলে, নাগরদোল্লাই তো বলবো নাকি, বড় সাইজের নাগরদোল্লা, তাই তো? আর আমাদের রেন শহরটা খুব সুন্দর ক্রিসমাসে সাজিয়েছে, চারিদিকে এরকম সুন্দরভাবে লাইটিং দিয়েছে ক্রিসমাসে। তো যাই হোক আর কথা না বলে এবার ঢুকে পড়া যাক মেলাতে। একদিন উইকেন্ডে ঢুকে গেছিলাম মেলাতে। যাবার পথে রিপাবলিকের ঠিক উল্টো দিকে চোখে পড়লো একটা বিরাট বড় ক্রিসমাস ট্রি। তাই সেই রাস্তাটায় গিয়ে একবার উঁকি ঝুঁকি মেরে এলাম। সেই রাস্তায় যেতে গিয়ে দেখছি চারিদিকে খুব সুন্দর করে লাইটিং দিয়েছে, অনেকটা দিওয়ালি রাতের মতো দেখাচ্ছে এই ইউরোপীয় শহরকে। তবে বাড়িঘরগুলো একেবারেই অন্যরকম, ইন্ডিয়ার মতো তো নয়। যাই হোক, আর রাস্তায় এরম একটা বাড়ি, এটা মনে হয় পার্লামেন্ট নাকি কে জানে, তো সেখানেও দেখলাম এরম ঝকমক করে টুনি বাল্ব জ্বলছে। আর তার সামনে আবার একটা নাগরদোল্লাও ঘুরছে। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই ভীষণ সুন্দর করে সাজানো এই রাত্রিবেলার শহর। এখন তো সবে ডিসেম্বর মাস শুরু হয়েছে আর এখন থেকেই সাজানো শুরু হয়ে গিয়েছে। তো এই পার্লামেন্টের সামনে এরকমভাবে একটা নাগরদোল্লা লাগানো আছে। যদি বাচ্চা কাচ্চারা ওঠে তাহলে একটুখানি পরে আবার ওটাকে ঘোরাবে। ভাড়া কত নিচ্ছিল সেটা আর আমার জিজ্ঞেস করা হয়নি। রাস্তায় কীরকম আইস ক্রিস্টালের মতো লাইটিং দিয়েছে দেখতে পাচ্ছ। যাই হোক কথা বলতে বলতেই পৌঁছে গেছি মার্শ দে নোয়েলে, আর ঢুকে পড়েছি ক্রিসমাস মার্কেটের মধ্যে। প্রথমবার ঢুকেছি কোনো ক্রিসমাস মার্কেটে, তাই বিরাট উৎসাহ ছিল। আর সাথে ছিল সুরুদ বলে একজন, যে আমার জুনিয়র, আমার সাথেই কাজ করতো পুনেতে, আর এখনও জার্মানিতে পিএইচডি করছে। তো কোনো এক ল্যাবের কাজের সূত্রেই ও ফ্রান্সে রেন শহরে এসেছে। আর এসেছে যখন, তখন আমি বললাম যে চলো তাহলে ক্রিসমাস মার্কেটটা ঘুরেই আসি। আমাদের যেখানে হস্টেল তার একদম সামনেই এই ক্রিসমাস মার্কেট। আর এইখানে এই বিশাল বড় চাকতির মতো বড় নাগরদোল্লাটা লাগানো আছে। তো ওইটা দেখেই ভয়ও লাগছে, আবার চড়তেও আমার ইচ্ছা হচ্ছে। আর বাচ্চাদের জন্য এই ছোট নাগরদোল্লা যেন স্বপ্নের দুনিয়া, তাই না? উপরে নিচে চারিদিকে নানান ধরনের পেন্টিং আর ডেকোরেশন করা, আর তার সাথে ক্রিসমাসের সান্টা ক্লজ
বেলুন, বো, তারা, এই সমস্ত রকম ডেকোরেশন। আর দূরে ঝকমক করছে বিরাট বড় নাগরদোল্লাটা, তার চারিদিকে আলোর এমন রোশনাই যে ওটাই পুরো ক্রিসমাস মার্কেটের শোভাটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। কথা বলতে বলতেই দেখতে পেলাম, আরে গণেশ ঠাকুর বসে আছে। হ্যাঁ, ঠিক চিনেছি। তাহলে এখানে গণেশ ঠাকুর এলো কি করে? দেখি তো এই ভদ্রলোক কোথা থেকে এগুলোকে নিয়ে এলেন। তো তার সাথে আমি আর সুরুৎ কথা বলতে শুরু করে দিলাম ভারতের এরকম নানান ধরনের জিনিসপত্র দেখে। মনটা খুশিতে আমাদের ভরে গিয়েছিল। কথা বলতে বলতে চোখ চালিয়ে দেখে নিলাম যে আংটিগুলোর দাম 15 ইউরো, মানে মোটামুটি 1200-1300 টাকা। আর পাশে রাখা ছিল এই যে অনেক নানান ধরনের সুন্দর সুন্দর নোটবুক। এই নোটবুক তো আমি ইন্ডিয়াতেও কখনো দেখিনি। আর এইগুলো তো খুব দেখতে পাওয়া যায়, সেই রাজস্থানী গুজরাটি ডিজাইন। কোনো এক মেলা থেকে কিনে ঘরে এনেও সাজিয়েছিলাম। আমাদের ঘরেরটা সেই পাখির মুখের মতো করা, অনেকটা ময়ূর টাইপের। এখানেও পাখি আছে, তবে এই পাখিটা অন্যরকম, আমাদেরটা সেই ময়ূরের মতো। আর হাতিটাও অনেক জায়গায় ডিজাইনটা দেখেছি, সেই ঘন্টা লাগানো। ভাবা যায় আমি কোথায় ব্রিটানি প্রদেশে এসেছি, সেখানে এসব বিক্রি হচ্ছে। আর এই ভদ্রলোক নিয়ে এসেছেন। I went 2 times per year. ওকে, ওয়াও। Rajasthan, Delhi, Himachal Pradesh. হ্যাঁ, হিমাচল, ইয়েস, Madhya Pradesh. And sometimes Orissa. ওড়িশা। To Kolkata. ওকে ওকে, ওয়াও। তো উনি বলছেন 1996 সাল থেকে উনি রেগুলার ইন্ডিয়াতে যান। আর কখনো কখনো বছরে 2 বার অবধি ওনাকে যেতে হয়। আর সারা ভারতের যত জায়গা উনি ঘুরে বেরিয়েছেন সেগুলো অনেকগুলো তো আমারই যাওয়া হয়নি। শুনে অবাক হয়ে গেলাম যে একজন ফ্রেঞ্চ ভদ্রলোক ভারতবর্ষের কালচারকে এত বেশি পছন্দ করে আর ভারতের ডিজাইনকে এত পছন্দ করে যে নিজেই দোকান খুলে বসেছে। আর শুধু তাই নয়, এত সুন্দর দেখতে গণেশ ঠাকুরের মূর্তি এখানে বিক্রি করছেন। এবং শুধু তাই নয়, উনি প্রত্যেকটা আইডল, তাদের যে ঠাকুরের যে নামগুলো সেগুলো অবধি জানেন। তো কালী ঠাকুর, সেটা দেখে আমার আরও অবাক লাগলো। গণেশ তবু অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, কিন্তু কালী মাতা শিবের উপরে দাঁড়িয়ে আছে, সেই মূর্তিটা অবধি ওই দোকানে ছিল। এরপরে আরেকটু উল্টো দিকে তাকাতে দেখি একটা দোকান যেখানে রং বেরঙের আলো জ্বালানো রয়েছে। একটু কাছে আসতে বুঝলাম বিভিন্ন রকম কাঁচের ওপর ডিজাইন করা হয়েছে, সেই কাঁচের ওপর কোলাজ করা হয়েছে আর তার ভিতরে আলো জ্বালানো আছে। এত সুন্দর সুন্দর শো পিসগুলো ছিল না, মানে সত্যি বলছি, আমার যদি এখানে বাড়ি হতো আমি একটা কিনে নিয়ে যেতাম। কিন্তু হস্টেলে যেহেতু থাকি তাই কিনে লাভ নেই, কারণ পরে যখন হস্টেল ছেড়ে দেবো তখন ঘরে নিয়ে যেতে পারবো না। আনন্দে নাচছিল 2 মহিলা, তাদের দেখছে এই কুকুর, তাদের না বিস্কুট দেখছে সেটা অবশ্য বোঝা মুশকিল। আচ্ছা, এই রসুনগুলো কেন যে গোলাপি রঙের সেটা ঠিক বুঝলাম না। এই দোকানটায় নানান ধরনের পাউরুটি বিক্রি হচ্ছিল যেগুলো খেতে পারেন, আর তার সাথে জাম্বো মানে হলো হ্যাম, সেই হ্যাম মিশিয়ে দিয়ে দিচ্ছিল। ক্রেপও দিচ্ছিল, ক্রেপ মানে ওই দোসার মতো একটা জিনিস। তারপরে চলে এলাম চুরোজের দোকানে। এই হলো চুরোজ, যেটা কিনা অনেকটা মিষ্টি পিঠের আর কি, তার উপরে সুগার ছড়ানো থাকে। ওই একটা ডো থাকে, সেই ডোটাকে প্রেশার দিয়ে দেখুন কীভাবে বেরোচ্ছে, ওটাকে কাটছে আর ডাইরেক্ট গরম তেলে ফ্রাই করে দিচ্ছে। একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর তার উপরে গুঁড়ো চিনি ছড়িয়ে দেয়, অনেক সময় আবার চকোলেটও ছড়িয়ে দিতে পারে। সো এটাকে বলে চুরোজ। এটা নাকি ক্রিসমাস মার্কেটে খুব পাওয়া যায়, এরকমই আমাকে একজন বলেছিল, মনে হয় থিওই বলেছিল, ভুলে গেছি, কেউ কোনো একটা গল্প বলতে গিয়ে বলেছিল আমাকে। তারপরে দেখি দাবার দোকান, আর এত রঙের দাবা দেখে আমার কিন্তু দারুণ লাগছিল। অভিরূপ আবার দাবা খেলতে বিশাল ভালোবাসে, তাই ভাবছিলাম ওর জন্য কি একটা দাবার বোর্ড নিয়েই নেব। কিন্তু তারপরে আবার ভেবে দেখলাম যে এই যে দাবার বোর্ডটা বয়ে নিয়ে যেতে গেলে আমার কাছে তো ব্যাগে এত জায়গা হবে না, তাই আর নিলাম না। পরবর্তীকালে যখন একসাথে থাকবো তখন বরঞ্চ ওকে কিনে দেব। এই বিশাল বড় নাগরদোল্লাটা মেলার শোভা আলাদাই বৃদ্ধি করেছে। আর যতবার দেখছি ততবারই মনে হচ্ছে, ইস, অভিরূপ যদি থাকতো একটু চড়তে পারতাম। তারপরে দেখো, এটা হলো একটা পাউরুটির দোকান, আর তার সামনে দাঁড়িয়ে আছেন এই পুতুলের মতো কুকুরটা। সবাই যখন আসে তখন তারা কুকুরগুলোকেও নিয়ে চলে আসে। এখানে লজেন্স বিক্রি হচ্ছে নাকি গামি, কি বলবো। আর তার সামনে এই দোকানটা অদ্ভুত দোকান। এইগুলো কিন্তু কার্ডবোর্ডের তৈরি নানান ধরনের পাজেল, মানে আপনার কাছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে প্যাকেজিংয়ের মধ্যে, সেটা ফলো করে করে আপনাকে বিভিন্ন ধরনের স্ট্রাকচার এই যে বানাতে হবে। এবং প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু অদ্ভুত টাইপের, বিভিন্ন রকমভাবে মোটর লাগানো আছে এবং চলছে। আর এটা পুরোটাই কার্ডবোর্ডের তৈরি। দারুণ না? কাউকে গিফট করার জন্য কিন্তু খুব সুন্দর জিনিস এটা।
সবগুলো যে মোটর লাগানো তা নাই, সামনে ছোট গিটারটা দেখলেন, ওগুলো আবার ছোট ছোটও আছে। তো গিফট করার জন্য কিন্তু খুব ভালো আইটেম। তারপরে এই দোকানটা যে কিসের ঠিক বুঝলাম না, অনেকটা আমার মনে হলো কোনো না কোনো ধর্মগত কোনো ব্যাপার নিয়ে তৈরি হয়েছে, কারণ সামনে বুদ্ধদেবের মূর্তি লাগানো হয়েছে, আর তার সামনে এইগুলোকে দেখে মনে হচ্ছিল ছোট ছোট কাঁচের তৈরি ক্রিসমাস ট্রি নাকি কে জানে। 18 ইউরোর দাম, মানে প্রায় 1500 টাকা বলতে পারে। তার পিছনে কাঠের উপরে গ্লোব, আর সেই গ্লোবে আলো জ্বলছে। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে কাউকে গিফট করার জন্য। আর এইখানে বুদ্ধদেবের মূর্তি, আর তার পাশে নানান ধরনের আলো জ্বলছে, লোটাস পদ্ম ফুল লাগানো। এখানকার দোকানগুলোর এই যে ডেকোরেশন, এটা কিন্তু আমার দারুণ লাগে। ছোটই হোক বড়ই হোক দোকান, ডেকোরেশন কিন্তু এরা করবেই খুব সুন্দর করে। এই হলো চুরোজ। তো আমি একটা চুরোজ খাচ্ছিলাম শুরুদের থেকে নিয়ে। ধীরে ধীরে যতটা এগোচ্ছি ততই এই বড় নাগরদোলাটার কাছে আমরা চলে আসছি। কি করা যায় তত আমি ভাবছিলাম যে এটা কি চড়বো না চড়বো না, আর চড়লেও কত খরচা হবে। সামনে যে দোকানটায় ধোঁয়া উঠছে, ওই দোকানে একটা অদ্ভুত জিনিস বিক্রি হচ্ছে, সেটা ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম। তো চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই। এটা হলো ওয়াইন, আর সেই ওয়াইনকে এরা হিট করছে। শীতকালে ওয়াইন গরম করে খেলে নাকি বডিতে আরামও লাগে, আর তার সাথে সাথে নেশাও বেশি হয়। কি জানি, আমি তো আর খেয়ে দেখিনি। তারপরে দেখলাম একটা দোকানে চেস্টনাট বিক্রি হচ্ছে। তো চেস্টনাটগুলোর যে বীজগুলো আছে সেগুলোকে না গরম করছে। গরম করে কি করবে তা আমি ঠিক জানি না, দেখলাম করছে, তাই আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। এই হেমন্তকালের শেষের দিকে চেস্টনাট কুড়োতে যাওয়া কিন্তু এদের একটা বেশ ভালো হবি। একবার আমাকে বলেছিল, ওই কে বলেছিল মনে নেই, অরেলি মনে হয়, যে ওই চেস্টনাট গাছের নিচে অনেক পড়ে থাকে, তো সেইগুলোকে ওরা কোড়ানোর জন্য বেরোয়। তারপরে কালেক্ট করে এনে সেটাকে সিদ্ধ করে সেইটা দিয়ে নাকি চেস্টনাট ক্রিম বানায়, অনেক কিছু করে আর কি, বুঝলে। কথা বলতে বলতে পৌঁছে গেছি এই বিশাল বড় নাগরদোলাটার নিচে। আর এমন লাইটিং দিয়েছে যে মনে হচ্ছে দিওয়ালির রাতেই আমি দাঁড়িয়ে আছি। আর নাগরদোলা থেকে উল্টো দিকে মেলাটাকে এরকম দেখতে লাগছিল। তারপরে আমরা দেখলাম 6 ইউরো দিলে একজন নাগরদোলায় চড়তে পারবো, মানে ওই 500 টাকা। তো 500 টাকা যখন ভাড়া, তখন ভাবলাম যে তাহলে উঠেই পড়ি, উঠে একবার এক্সপিরিয়েন্স করে দেখি যে বিদেশে নাগরদোলা কীরকম হয়। তো 2টো টিকিট কাটা হয়েছে, দিয়ে আমি এখন অপেক্ষা করে দাঁড়িয়ে আছি লাইনে এই নাগরদোলায় উঠবো বলে। যতবারই এই নাগরদোলার কাছে এগোচ্ছি ততই আমার সেই শিবরাত্রির দিনটার কথা মনে পড়ছে। তবে আর বেশি দিন নেই, খুব সদ্যই আপনারা দেখতে পারবেন আবার আমি অভিরূপ যেখানে থাকবে সেখানে চলে গেছি। সেই মতো প্ল্যানও করছি, যেগুলো ধীরে ধীরে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমার এই একার জীবন আর বেশি দিন আমি রাখবো না, কারণ একা যে কোনো দেশ, যত সুন্দরী দেশ হোক না কেন, থাকতে ঠিক কিন্তু ভালো লাগছে না আমার। এই যে টুপি পরে আমি বসে পড়েছি নাগরদোলার মধ্যে, কিন্তু নাগরদোলা তো চারিদিকই ঢাকা কাঁচের গেট করে, আর উপর দিক থেকেও ঢাকা, যে বৃষ্টি পড়লেও গায়ে জল পড়বে না, আর বাইরে পড়ে যাওয়ার তো কোনো চান্সই নেই। আর নাগরদোলাটা এত স্লো ঘুরছে যে মাথা বুক কোথাও কোনো অনুভূতি হচ্ছে না, মনে হচ্ছে লিফটে করে নামছি। লিফটও বোধহয় এর থেকে তাড়াতাড়ি নামে। লিটারেলি যেরকম স্পিডে আপনারা দেখছেন ছবি সরছে, ওরকম স্পিডেই ঘোরাচ্ছিল নাগরদোলাকে। আমি এতটুকু স্পিড কমাইনি বা বাড়াইনি আপনাদের লিটারেল স্পিডের ফিলিংটা দেবো বলে। মানে ইন্ডিয়াতে নাগরদোল্লা চড়ে যতটা ভয় পেয়েছিলাম, এখানকার নাগরদোল্লা চড়ে ফিলিংটা তার ঠিক উল্টো। হাইট কিন্তু অনেকটাই বেশি, কিন্তু ভয়ের একেবারেই কিছু ছিল না, অন্তত রেন শহরের এই নাগরদোল্লাতে সেরকমই। দূরে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকটা বাড়িতে হলুদ আলো জ্বলছে। এখানকার আলোগুলো একটু হলুদে টোনের হয়, তো রাত্রিবেলা বেশি করে যেন আরও হলুদ লাগছে শহরটাকে। আর তার সাথে চারপাশটাকে কেন জানি না খুব নীলচে মতো লাগছিল। আমার ছবিতে নীলচে আরও বেশি উঠেছে, কিন্তু চোখে দেখলেও বেশ নীলচে লাগছিল। আর এই দেখুন নাগরদোলাটায় একবার করে উঠছি, একবার করে নামছি, মোট গুনে গুনে 4 বার আমাদের নামালো আর ওঠালো, মানে 4 বার ঘোরালো আর কি। আমি যে টুপিটা পরে আছি, এই টুপিটাও কিন্তু অভিরূপই এনে দিয়েছিল নরওয়ে থেকে। তো বুঝতেই পাচ্ছেন বারবার ওর কথা বলছি, মানে বেশ ভালোই ওকে মিস করছি।
আগের বছর আসলে এই সময় আমরা দুজনে ঘরে গিয়েছিলাম বিয়ে করব বলে, আর এবছর কিরম অবস্থা দেখুন, অ্যানিভার্সারির দিন এসে গেল অথচ একসাথে দেখাও হবে না। আর দেখা হতে হতে এখনও বেশ কিছু মাস লাগবে, তবে আর মাসের মধ্যেই মানে সময়টা মাসেই বন্দি আর বছরে বন্দি না। বছর পেরোনোর আগেই ওর সাথে আমার দেখা হয়ে যাবে, আর তারপর আমি ওর কাছেই থেকে যাব। সেটা হবে আবার অন্য কোনো দেশে, কোন দেশে সেটা মোটামুটি আমরা এখন ঠিক করে ফেলেছি, কিন্তু ক্রমশ প্রকাশ্য, কারণ এখনও কিছু ডকুমেন্টেশনের কাজ বাকি, আর সমস্ত কিছু ঠিকঠাক হলে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর ও যদি একবার গিয়ে সেখানে সেট হয়ে যায় তাহলে কিছু দিনের মধ্যে আমিও ওখানে পৌঁছে যাব। এই হয়েছে আপাতত আমাদের ঠিক। আর আমরা দুজন একসাথে থাকলে আমাদের দুই পরিবারও ইন্ডিয়াতে একটু শান্তিতে থাকবে, আর সবথেকে বড় কথা আমরা দুজনও একটু শান্তিতে থাকবো। কারণ একা একা থাকলে যতই বলুন বাজার ঘাট কাজ কর্ম, শরীর খারাপ হলে কেউ থাকে না, মানে শুধু এইগুলো নয়, মানে আপনি যদি একা থাকেন অনেক সময় না ভয়ও লাগে, ভালোও লাগে না। একা একা কতটাই বা করা যায় বলুন। কাজ যতক্ষণ করছি ততক্ষণ ভালো লাগছে, কাজ করতে ভালোই লাগে, কিন্তু কাজের পরে যখন ঘরে ফিরে আসবেন দেখবেন নিথর একটা ঘর, ঠিক আছে, সেখানে কোনো প্রাণের ছোঁয়া নেই। আর বাড়িতে যখন থাকতাম তখন বাড়িতে ঢুকলে মা বাবা ঠাকুমা ঠাকুরদাদা, যখন ঠাকুরদাদা বেঁচে ছিলেন, এখন আর উনি নেই, কিন্তু যতদিন ছিলেন, কিন্তু আমার ঠাকুমা তো এখনও বেঁচে আছে, তো বাড়ি ঢুকলেই কতগুলো হাসি হাসি মুখ আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো। আর এখানে বাড়িতে ঢুকে দেখি কাট আর কি, রান্নাটা অবধি করা থাকে না, সেটাও আবার নিজেকেই করে খাও। তবে রান্না করে খেতে আমার ভালোই লাগে, খারাপ লাগে তা নয়, কিন্তু একার জন্য বেশি ভালো করে রান্না করতেও ইচ্ছা করে না। মনে হয় আরেকজন কেউ থাকলে দুজনে শেয়ার করে খেতাম, একজন বাজার করতাম একজন রান্না করতাম, বেশ ভালোই লাগতো। এমতো অবস্থায় আমি সুরুৎকে বলছি যে এটাতে তো একেবারেই ভয় লাগলো না, অথচ পুনেতে বিরাট ভয় করেছিল আমার। সেই ভয়তে যখন বাঁকুড়ায় গেছিলাম তখন এই রকম নাগরদোলায় আর চড়ার রিস্কই নিইনি, কারণ পুনেতে বিরাট ভয় লেগেছিল। সামনে রেন শহরটা কীরকম লাগছে দেখুন তো, মোহময়ী লাগছে না? হলুদ আলো চারিদিকে, রাত হয়ে গেলেই এদের এখানে সব হলুদ আলো জ্বালিয়ে দেয়, সাদা আলো প্রায় নেই বললেই চলে। আর হলুদ আলোয় কেমন যেন আপনার বেশি তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে, তবে সেটা কিন্তু একদিক থেকে শরীরের জন্য ভালো। নীল আলো আপনার শরীরে ইনসুলিন হরমোনকে কি একটা বলে বোধহয় বাড়িয়ে দেয়, আর সেই কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটে। উল্টোও বলতে পারি, আমি হয়তো ভুলও বললাম। যাই হোক, এটুকু জানবেন যে নীল আলো রাত্রের দিকে যত থাকবে তত শরীরের জন্য ক্ষতি। তো আমরা যে সাদা ফ্যাটফ্যাটে আলোগুলো জ্বালাই তাতে নীল আলোর একটা পোর্শন থাকে, সেগুলো শরীরের ক্ষতি করে। এই দোকান থেকে আমি ফাইনালি অভিরূপের জন্য একটা টুপি কিনে নিয়েছি, সেই টুপিটা ছবি পরে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে একটা দোকান দেখলাম যেখানে এই ধরনের স্ট্যান্ড ছিল, আর তার মধ্যে মানে একটা সাজানো ওই কি বলবো ফটো ফ্রেম টাইপের, কিন্তু ফটো ফ্রেমটা চলমান। হ্যাঁ, কারণ কাছে গেলে দেখতে পাওয়া যাবে যে এই ফটো ফ্রেমের মধ্যে অসংখ্য সেই বালির দানা, আর সেইগুলো পড়ছে। আর যদি পড়ে পুরোটা নিচে পড়ে যায় তখন আবার উল্টো দিলে হবে, তাহলে আবার নিচ থেকে উপরে পড়বে আর কি, মানে উল্টে দিলে তখন আবার উল্টো দিক থেকে পড়তে শুরু করবে, মানে কিছুক্ষণ বাদে আপনাকে ফটো ফ্রেমটাকে উল্টে দিতে হবে, আর তাহলে ওই সাবান জলের মধ্য দিয়ে বালির গুঁড়োগুলো আস্তে আস্তে করে নিচে পড়বে, ব্যাপারটাকে যেন পাহাড় পর্বতের মতো দেখতে লাগবে। কত রকমের রিউবিক্স কিউব, কিছু তো আবার কিউব নয়, হরেক রকম শেপ আছে এখানে। সেই হুইলটা আবার আপনাদের দেখাচ্ছি। আমি না কিছুটা অবসেসড হয়ে গেছি এই হুইলটাকে দেখতে গিয়ে। যখন আলো বাড়াচ্ছি বা আলো কমাচ্ছি এই হুইলটাকে দেখতে কি সুন্দর লাগছে কি বলবো, কিন্তু স্পিডটাই বড় কম, এটাই যা সমস্যা। একেবারেই ভয়ের কিছু নেই। দেখুন বাঙালির কীরকম, যখন স্পিডে ছিল তখন ভয় পেয়ে মাথা খারাপ হয়েছিল, তাই জন্য আর চড়ি না। আর এখন যখন স্পিড নেই তখন স্পিড নেই বলে মাথা খারাপ হচ্ছে, যে কোনো রকম ভয়ই তো লাগলো না। মানে কোনটা যে চাই সেটা নিজেই বুঝি না। এ দেখুন, এটা একটা বিরাট বড় চিজের ব্লক, ওই ব্লক থেকে চিজ ছুরি দিয়ে নিয়ে এই পাউরুটির মধ্যে এরা ঢুকিয়ে দিচ্ছে। আর কত যে চিজ খায় এরা কে জানে। আমার আবার এই চিজগুলো অনেক সময় গন্ধ লাগে, তবে মোজ্জারেলা চিজ আমার খুব ফেভারিট। আর তার উপরে হ্যাম দিয়ে দিচ্ছে, এই যে হ্যামের স্লাইস কেটে সেটা পাউরুটির উপরে চিজের উপরে দিয়ে দিচ্ছে। এটা এখানকার লোকের একটা বেশ ফেভারিট খাওয়া। আমাদের মোটামুটি যেহেতু অতটা অভ্যাস নেই, ভালো হয়তো লাগে না, কিন্তু অনেকের বিরাট ভালো লাগে।
আর শীতকালে খেলে ফ্যাটি যেহেতু খাবারটা, তো আপনাকে অনেকক্ষণ বডিতে বেশ ভালো হিট দেবে। তারপরে দেখছি আরে দোকানের সামনে এই সান্টা ক্লজ খালি উঠছে আর নামছে। দেখে আমার কিন্তু খুব মজা লেগেছে, এরকম তো আগে কখনো দেখিনি। নিজের থেকে উঠে যাচ্ছে, আবার উঠে গিয়ে ধাক্কা খেলে আবার নিজের থেকে নেমে আসছে, কীরকম বাচ্চার মতো সান্টা ক্লজটা নড়েই চলেছে। তারপরে এই বিকেলকে দেখলাম যে খালি ইদিক উদিক করছে, কি করে বুঝে উঠতে পারছে না। ভাবছে একটু গন্ধ শুকে নি লোকের গায়ে, তারপর ভাবছে আরে ওখানে একটা কুকুর আছে, ওইখানে একটু ছুট লাগাই, আরে একটু কিছু মালিক খেতে দেবে নাকি, একটু লেঁজ নাড়াই, যা পাচ্ছে করছে। আর বাইরে এক গাদা ময়লা ফেলেছে মানুষ, মানে কাচড়ার ডাব্বা পুরো ভর্তি হয়ে গেছে, ডাস্টবিন। যাই হোক, বকবক করতে করতে মেলা ঘোরা হয়েই গেল, সব রকম দোকানই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কোন দোকানটা সব থেকে ভালো লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার ঘর হস্টেলটার একদম সামনে বসেছে একটা অদ্ভুত ধরনের মেলা, যেখানে নানান ধরনের রাইড আছে, এই দেখুন। তো এই মেলাটা এখনও ওপেন হয়নি, কিন্তু এই রাইডগুলো এখানে লাগানো হয়েছে, ঝিকিমিকি করছে, দেখতে পাচ্ছেন ঠিক জিমনেশিয়ামটার পিছন দিকে। তো এটার একটা ফুল ফ্লেজেড ভিডিও ভাবছি বানিয়ে এই চ্যানেলে আপলোড করব। তো আপনারা কমেন্টে জানান আপনারা দেখতে চান কিনা। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের খেয়াল রেখে থাকবেন। আর ক্রিসমাস আসছে সামনে, তো তার জন্য মন একদম খুশি রাখবেন। ঠান্ডার সময় তো অবশ্য বাঙালিদের মন ভালোই থাকে, কারণ এই ডিসেম্বর মাসটাই আমার মনে হয় সব থেকে ভালো ওয়েদার। তবে অনেকের আবার গরমকাল পছন্দ, কিন্তু আমার ইন্ডিয়ায় থাকতে, মানে কলকাতায় থাকতে বিশেষ করে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসটাই সব থেকে ভালো লাগতো। তবে এক একজনের এক এক রকম, কারোর ঠান্ডা, কারোর বর্ষা, কারোর গরম ভালো লাগে। তবে এই দেশে এসে ঠান্ডাকাল আমার মোটেও ভালো লাগছে না, যেমন অন্ধকার তেমন বৃষ্টি আর তেমন ঠান্ডা, একবারে সব দিক থেকে ফালতু। তবে ক্রিসমাস আসাতে কিছুটা মন ভালোই লাগছে, যেহেতু মানুষের মনে আনন্দ আর তার সাথে চারিদিকে আলো জ্বলছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সুস্থ থাকবেন আশা করছি, এই আশা নিয়ে বিদায় নিলাম, টাটা।